সুপ্রিয় দর্শক মণ্ডলী, সংবাদ পর্যালোচনা ভিত্তিক অনুষ্ঠান আজকের সংবাদপত্রে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন সংবাদ বিশ্লেষক আশরাফ কায়সার। আশরাফ কায়সার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ভাই। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে কোটা নেই 4 সপ্তাহ, সড়ক রেল লাইন দিনভর অবরোধ, ভোগান্তি। মানবজমিন হাসিনা সেই বৈঠক, সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার, ব্লকেডের দুর্ভোগ। সমকাল রাজপথ ছাড়বেন না শিক্ষার্থীরা, 1 বিলিয়ন ইয়ান অর্থনৈতিক সহযোগিতার ঘোষণা চীনের। যায় দিনভর সীমাহীন দুর্ভোগ, ঢাকা বেইজিং 21 চুক্তি ও MOU স্বাক্ষর। কালবেলা মতিউরের ক্যাশিয়ার ও শত কোটি টাকার মালিক। তামজানা আন্দোলন, নির্বাহী বিভাগের সিদ্ধান্তের অপেক্ষা। আজকের পত্রিকার সরকারি চাকরিতে 3 কাটা, ঠিকাদারি প্রতিষ্ঠানের 8 কর্মকর্তার কারাদণ্ড। সময়ের আলো, 22 সমঝোতা স্বাক্ষর, জনভোগান্তির একদিন। মানব কণ্ঠ, আপিল বিভাগের স্থিতাবস্থা ফের বাংলা ব্লকেট ঘোষণা, সম্পর্ক উত্তরণে ঢাকা বেইজিং 21 চুক্তি সমঝোতা স্মারক সই। প্রতিদিনের বাংলাদেশের উন্নয়নে পাশেই থাকবে চীন, বাংলা ব্লকেটে স্থবির দেশ, জনদুর্ভোগ। খবরের কাগজ, অনুদান ঋণ সহায়তা দেবে চীন, রেল রাজপথ অবরোধ। আলোকিত বাংলাদেশকে $100 কোটি সহায়তা ঘোষণা চীনের সঙ্গে 21 চুক্তি সহ 7 প্রকল্প স্বাক্ষর। সংগ্রাম, বাংলা ব্লকেটে স্থবির ঢাকা অচল সারা দেশ, বাংলাদেশকে $100 কোটি সহায়তা দেবে চীন। করতোয়া রাজধানী অচল, দুর্ভোগ চরমে, বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে শি জিনপিং। দৈনিক বাংলা, বাংলাদেশের জন্য $1 বিলিয়ন অর্থনৈতিক সহায়তা ঘোষণা চীনের, অবরোধে অচল রাজধানী। দ্য বিজনেস স্ট্যান্ডার্ড, এনার্জি পাওয়ার স্ট্রাগল উইথ 1.75 বিলিয়ন ডিউজ। সবকটা কাগজেই অবরোধে একদমই অচল, শুধু ঢাকা না, দেশের বিস্তীর্ণ এলাকা। রাজপথ, রেলপথ দুইটাই কিন্তু একদম কি হয়ে গেছে, অচল হয়ে গেছে। তো মানুষের যে এই দুর্ভোগ নিয়েই বিভিন্ন কাগজের শিরোনাম। আপনি এই শিরোনামগুলোতে কী দেখছেন? দেখুন, এই বিষয়টিতে আমরা আজকে সারাদিন গণমাধ্যমে মানুষের যে প্রতিক্রিয়া দেখেছি, যে তারা কিন্তু এই দুর্ভোগ মেনে নিতে চাচ্ছেন না। কেননা আমরা দেখেছি যে চিকিৎসা নিতে গিয়েছেন, পরীক্ষার্থী রয়েছেন, এমনকি যাদের গুরুত্বপূর্ণ কাজ রয়েছে তাদের পক্ষে কোথাও যোগাযোগ করা সম্ভব হয়নি। আপনি কার্যত বাংলাদেশ অচল। কেননা আমরা ঢাকা শহরের কোনো এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারিনি, এক জেলা থেকে আরেক জেলায় যেতে পারছি না। এই অবস্থায় আমার ধারণা যে শিক্ষার্থীরা আবার তাদের কর্মসূচি ঘোষণা করেছেন। আপনি জানেন যে আদালতের স্থিতি অবস্থা তারা মেনে নেননি, এবং তাদের পক্ষে দেখতে হচ্ছে যে তারা একটা সুনির্দিষ্ট কিছু নিয়ে ঘরে ফিরতে চান। কেননা তারা পরীক্ষার টেবিলে, পড়ার টেবিলে যেতে চান, কিন্তু তারা জানতে চান যে বাংলাদেশ রাষ্ট্র এই ব্যাপারে তাদের কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণ করলেন কিনা। আজকে তারা এও বলতে শুরু করেছেন যে তারা নির্বাহী বিভাগ থেকে একটি সিদ্ধান্ত চান, এবং কমিটি গঠন করে হলেও পরিপত্র দিয়ে এটি একটা সুরাহা হওয়া দরকার। আমার মনে হয় যে এটি এই জায়গায় আসুক, এটি এমনও দরকার ছিল না। কিন্তু এবং যেভাবে বিষয়টিকে হ্যান্ডেল করা হয়েছে, দেশে একটা রাজনৈতিক সরকার আছে, সে এই বিষয়টা বারবারই আদালতে যাচ্ছে কেন? এটি রাজনৈতিক সরকারের রাজনৈতিক সদিচ্ছার উপরেই কিন্তু অনেকখানি নির্ভর করত, এবং আদালতে যাওয়ার কোনো দরকারও ছিল না। আবার আপনি যে এখন আদালতের দিকে দৃষ্টি দিয়ে তাদেরকে বলছেন তার স্থিতি অবস্থা দেখতে, তারা পরবর্তীতে কি সিদ্ধান্ত নেবে, এই অনিশ্চয়তারও কোনো দরকার নাই। দেখুন, এই যে একটা পরিষ্কার কথা বলা দরকার, আপনি বাংলাদেশে মেধাভিত্তিক সমাজ চান নাকি সুবিধাবাদী সমাজ চান, এই সিদ্ধান্তে আসতে হবে। দেখুন, 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে সঠিক অর্থে, এবং যারা প্রকৃত মুক্তিযোদ্ধা, আমার ধারণা আপনি তাদের সাথে অনেকটাই বেইমানি করছেন। তাদের নাম ব্যবহার করে, সুবিধাদি নিজেদের করায়ত্ত করে, এবং তাদের নামে আপনার ভাতা, সুবিধা ইত্যাদির যে 9-6 হয়েছে বাংলাদেশে 53 বছরে, এতে কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়েছে। এবং মুক্তিযুদ্ধের যে লড়াকু মানুষ, সাহসী মানুষ, জনযুদ্ধের যেই গণযোদ্ধারা, তারা কিন্তু সার্টিফিকেটের জন্য যুদ্ধ করেনি, এবং তারা পরবর্তীতে তাদের সন্তানরা রাষ্ট্রীয় সুবিধা পাবে এটিও করেনি।
হ্যাঁ, ৭২ সালে আমরা দেশ স্বাধীনের পরে আমাদের ইমোশন কাজ করেছে, বাস্তব পরিস্থিতি কাজ করেছে, মনে হয়েছে যে দেশের শ্রেষ্ঠ সন্তানদেরকে আমরা সম্মান দিতে চাই। সেটি একটা সময় পর্যন্ত হয়তো ঠিকই ছিল এবং সেটি তখন একটা সময়ের পরে তুলে নেওয়াও দরকার ছিল। আমরা যদি দেখি যে পরবর্তীতে এই ঘটনায় যেটা হয়েছে, প্রচুর স্বার্থবাদী মানুষ তাকে মুক্তিযোদ্ধা প্রমাণ করার জন্য বিভিন্ন অনৈতিকভাবে চেষ্টা করেছেন। আপনি জানেন যার বয়স 9 বছর ছিল, 7 বছর ছিল, এমনকি একজন মন্ত্রী চেষ্টা করেছেন, সচিব চেষ্টা করেছেন। এইটি কখন হয়? যখন আপনি এক ধরনের সুবিধা বিদ্যমান রাখেন এবং যখন তারা চেষ্টা করে যে এই পরিচয়টি একটি বৈষয়িক বিনিময় মূল্য আছে, এবং এটি কিন্তু অপমান করা হয় যারা ওই সময় জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তাদেরকে। কাজে আমরা স্পিরিটের জায়গা থেকে সরে গিয়ে আমরা যদি স্বার্থের জায়গায় দাঁড়াই, তাহলে যেমন বাংলাদেশ দেখতে পাওয়ার কথা, কোটা ভিত্তিক বাংলাদেশের অবস্থাটা কিন্তু ওরকম। এখন 56% যদি আপনার কোটা হয় আর 44% যদি হয় মেধাভিত্তিক, তাহলে আপনি তো বাংলাদেশ সংবিধানের সাথেও এক ধরনের বৈষম্য করছেন। কারণ যেই সংবিধান আমাকে সমান সুযোগের কথা বলেছেন এবং কোনো বৈষম্যের কথা বলেনি, এমনকি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সব গোষ্ঠীর সমান সুযোগ থাকবে, সেখানেও কিন্তু আমরা স্ববিরোধিতা করছি এবং আমরা আমাদের একটা নির্বাহী সিদ্ধান্ত প্রয়োগ করছি কিছু মানুষকে সুবিধা দেওয়ার জন্য। এবার আপনি যদি একটু দেখেন যে এই যে দেখুন, মোটা দাগে শুনলে তো খুব ভালো মনে হয় এবং আমি নিশ্চিতভাবে চাই এই রাষ্ট্রের সমস্ত সুবিধা এবং সমস্ত সম্মান এবং আমাদের সমস্ত গৌরব যেন মুক্তিযোদ্ধাদের বিজয় গাথার সাথেই থাকে। কিন্তু আপনি যদি ম্যানিপুলেশনের ইতিহাস দেখেন, এই নামে মুক্তিযুদ্ধের নামে, মুক্তিযোদ্ধাদের নামে, মুক্তিযুদ্ধের স্পিরিটের নামে, মুক্তিযুদ্ধের চেতনার নামে যে পরিমাণ ম্যানিপুলেশন হয়েছে এবং হচ্ছে, সেটির আসলে ঠাঁই ঠিকানা আমরা কোত্থেকে পাবো? আমরা যদি শুধুমাত্র কোটার ক্ষেত্রে আপনার দিকে তাকাই, এর কি ধরনের ম্যানিপুলেশন হয়েছে গত 3-4 দশকে আমরা কিন্তু দেখেছি। কাজেই আমরা যেই ছেলে মেয়েদের দিকে আজকে যারা দেখুন, আজকে যারা রাস্তায় আন্দোলন করছেন, আমার মন ভেঙে গেছে, আমার মানে কষ্ট লেগেছে শুনতে, তারা নাকি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। যেই ছেলেটির বয়স 22 বছর বা যেই মেয়েটির বয়স 21 বছর, সে মুক্তিযুদ্ধ কিভাবে করলো এবং সে মুক্তিযুদ্ধের বিরোধী কি করে হয়ে গেল? সে যদি তার দাবি আদায়ের জন্য রাস্তায় নামে এবং আপনি যদি মুক্তিযুদ্ধকে পুঁজি করে সেই সুবিধা নিয়ে বেঁচে থাকতে চান রাজনৈতিকভাবে, সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, তাহলে এই ছেলের যে দাবি, তার সাথে তো আপনি সাংঘর্ষিক অবস্থানে রয়েছেন। আমি তো এই রাজপথে এই ছেলেটির পক্ষে, যে তার মেধার সুযোগ চাচ্ছে, যে তার সামনে এগোনোর সুযোগ চাচ্ছে এবং যে সমান সুযোগ চাচ্ছে, সে কোনো বাড়তি সুযোগ চাচ্ছে না। কাজেই কেউ কেউ যখন বলছেন, আমি গণমাধ্যমে অনেককে দেখেছি, অতীতেও যখন এই আন্দোলন হয়েছিল বলা হয়েছিল স্বাধীনতা বিরোধী শক্তি তাদেরকে সমর্থন দিচ্ছে, বিএনপি জামাত সমর্থন দিচ্ছে, কেউ কেউ আরও এক ধাপ এগিয়ে বলেছিল এরাই তো মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি যারা আজকে রাজপথে দাঁড়িয়েছেন। এই ধরনের কথা যখন কেউ বলে, তার বিবেক, তার চিন্তার ক্ষমতা নিয়ে আমার যথেষ্ট প্রশ্ন হয়। যুগে যুগে তরুণরা প্রতিবাদ করবে অন্যায়ের বিরুদ্ধে, যুগে যুগে তরুণরা প্রতিবাদ করবে গোষ্ঠী স্বার্থের বিরুদ্ধে। আজকের যে দাবি নিয়ে রাজপথে যুবক যুবতীরা নেমেছে, তাদের 100% অধিকার রয়েছে কোটা বিরোধী আন্দোলন করার। দেখুন, তারা কিন্তু অনেক যৌক্তিকভাবে বলেছেন, আপনি যদি পশ্চাৎপদ মানুষের অগ্রগতির কথা বিবেচনা করেন, যেটি সংবিধানে বলা আছে যে আপনি উপজাতি, আদিবাসী, এমনকি পিছিয়ে পড়া নারী, তাদের জন্য কিন্তু আপনি 5% কোটা রাখতেই পারেন, সেটি নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই। আর আমার ধারণা যারা সিদ্ধান্ত নেন তারা মুক্তিযুদ্ধের মতো বিষয়কে কখনো মানুষের পক্ষের বিষয়ের সাথে সাংঘর্ষিক অবস্থানে দাঁড় করাবেন না। এতে মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির কোনো সমর্থন নাই। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে যারা ব্যবসা করতে চান, যারা সুবিধা নিতে চান, যারা অনিয়ম করে ক্ষমতায় টিকে থাকতে চান, এটি তাদের জন্য জরুরি। এখন আমার মনে হয় যে আপনি যদি গত কয়েক বছরের তথ্য অনুসন্ধান করে দেখেন, 30% মুক্তিযোদ্ধা কোটায় নিয়োগ করার মতো কিন্তু ক্যান্ডিডেটই ছিল না, এমনকি সর্বোচ্চ 8 থেকে 9% ছিল। তার মানে হচ্ছে বাস্তব অবস্থায় আমাদের বলে দিচ্ছে যে আপনি কাগজপত্রে 30% আর রাখবেন না, আপনি 7%, 8%-এ নেমে আসেন যদি আপনি বাস্তব অবস্থার সাথে মিলিয়ে চলতে চান। সেই ক্ষেত্রে আজকে যে তরুণের দাবি 5%, সেটি অত্যন্ত গ্রহণযোগ্য। এবং আমি বলবো যে আদালত স্থিতি অবস্থা বজায় না রেখে এটিকে একটা সিদ্ধান্তের দিকে নিয়ে গেলে, অথবা নির্বাহী বিভাগ যদি তার ক্ষমতা প্রয়োগ করে এটিকে একটি সিদ্ধান্তের জায়গায় নিয়ে যায়, এটি আমাদের জন্য খুব ভালো হবে। অন্যথায় আজকে আমরা যেই গণমাধ্যমে ভোগান্তির খবর পড়লাম, আমার ধারণা এটি কিন্তু চলবে। এই যুবক তরুণ তরুণীদেরকে দেখুন, তাদের সামনে আমরা যতই সুন্দর বাংলাদেশের গল্প বলি,
বাংলাদেশ একমাত্র দেশ যেখানে অধিকাংশ যুবক যুবতী দেশ ছাড়ার কথা ভাবছে। শুধুমাত্র যে এটি তার অর্থনৈতিক কারণে তা না, আমাদেরকে মনে রাখতে হবে যে এই রাজনৈতিক আবহ, এই যে গত পরপর 3টি নির্বাচন হলো, সে কি ভোট দিতে পেরেছে? সে কি ভোট দিতে গিয়েছে? তাকে কি ভোট দিতে দেওয়া হয়েছে? এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু এই কোটা আন্দোলনের সাথেও যুক্ত রয়েছে। এখন যারা ক্ষমতায় রয়েছেন তারা হয়তো যে কোনো আন্দোলন দেখলেই ভয় পান, রাস্তায় বসে গেলে ভয় পায়, কিন্তু এই ভয় তাদের ততদিন থাকবে যতদিন তারা সুশাসনের পক্ষে থাকবে না। আমি একটা সরকারের স্বপ্ন দেখি, যেই সরকারের ক্ষমতা যতটা খর্ব করা যায় ততই ভালো। কেননা সরকার যদি সুশাসনের পক্ষে না থাকে, সরকার যদি গোষ্ঠী স্বার্থে কাজ করে, তার হাতে আপনি যত ক্ষমতা দিবেন, যত সুবিধা দিবেন, তার অপপ্রয়োগ হবে এবং অনিয়ম হবে। এবং আমাদের এখানে কিন্তু সেটি হচ্ছে। আমি শুধু আরেকটা দিকে একটু নজর দেই। এই যে পাবলিক সার্ভিস কমিশনে এই যে আবেদ আলীদের যে 1.5-2 দশক ধরে, মতি ভাই আপনি শুধু একবার চিন্তা করেন, আমাদের নিয়োগ কমিশনের যদি এই অবস্থা হয়, আপনার কি সত্যি ধারণা একজন ড্রাইভার নিজ থেকে উপর মহলের কোনো সহযোগিতা ছাড়া অসম্ভব? আমি তো বিশ্বাস করতে পারছি না। কাজেই তারা সহ্য করেছেন, তারা সুবিধা নিয়েছেন, তারা অর্থনৈতিকভাবে বেনিফিটেড হয়েছেন। এটিও কিন্তু কোটার মতোই একজন মেধাবী ছাত্রকে বঞ্চিত করেছে তার পদ পদবিতে যাওয়ার জন্য, তার সুযোগ পাওয়ার ক্ষেত্রে। কাজেই এটি একটি ঘুণে ধরা ব্যবস্থাপনা। এই ঘুণে ধরা ব্যবস্থাপনাকে কারা টিকিয়ে রাখতে চায়? যারা পরিবর্তন চায় না, যারা চায় না যে নতুন সূর্য উঠুক, যারা চায় না মেধাবীরা ক্ষমতায় আসুক, যারা চায় না মেধাবীরা রাজনীতিতে আসুক, যারা চায় না মেধাবীরা প্রশাসনে আসুক। আমাদের এই অথবা যারা চায় না মেধাবীরা দেশে থাকুক। না, দেশে থাকুক তো এটা আমার এখন বদ্ধমূল ধারণা চায় না। কেননা আপনি রাজনৈতিক পরিবেশ এমন করে ফেলবেন যে আপনার অন্য রাষ্ট্র, আজকে আমাদের নির্বাচন নিয়ে আলাপ করতে হলে ব্রিটেনের কথা বলতে হয়, আমাদের নির্বাচন নিয়ে আলাপ করতে হলে ভারতের কথা বলতে হয়, এমনকি পাকিস্তানের কথা বলতে হয়, ফ্রান্সের কথা বলতে হয়। নির্বাচনের যে ম্যাজিক, গণতন্ত্রের যে ক্ষমতা, সেটি যদি আমরা অন্য দেশ থেকে স্বাদ নিতে হয়, ঘ্রাণ নিতে হয়, তাইলে এই দেশে একজন তরুণ কেন থাকবেন? আমরা অনেক সময় তাদেরকে মনে করে থাকি তারা একটা কাজ খুঁজছেন, কাজটি তাদের প্রাত্যহিক কাজ, কিন্তু তার স্বপ্ন কি? তিনি দেশের নীতি প্রণয়নে অংশ নিতে চান, তিনি সুশাসনের অঙ্গ হতে চান। তাকে যদি আপনি সেই সুযোগ না দেন, সে দেশে থাকবে কেন? কাজে এই যে দেশ ছাড়ার জন্য তরুণরা বিভিন্ন দিকে ছড়িয়ে যাচ্ছে, কখনো কখনো ভূমধ্যসাগর পাড়ি দেওয়ার চেষ্টা করছে, কখনো মালয়েশিয়ার রাবার বাগানে ঘুরে বেড়াচ্ছে। কোনো দেশ কি এরকম একটি পরিস্থিতি নিয়ে উন্নত রাষ্ট্র হতে পারবে? আমাদের তো শুধুমাত্র অর্থনৈতিকভাবে অগ্রগতি করলে হবে না, আমাদের সামাজিক অগ্রগতি করতে হবে, আমাদের মননশীলতার অগ্রগতি করতে হবে, আমাদের উদারতার অগ্রগতি করতে হবে, এবং সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক পরিবেশের অগ্রগতি করতে হবে। না, আপনি কি মনে করেন না যে পাবলিক সার্ভিস কমিশন, পিএসসি, এটা ভেঙে দেওয়া উচিত? পাবলিক সার্ভিস কমিশন অনেক আগেই ভেঙে দেওয়া উচিত ছিল এবং পুনর্গঠন করা উচিত ছিল। এমনকি কমিশনটি যেভাবে গঠিত হয় সেটি নিয়েও যথেষ্ট প্রশ্ন রয়েছে। এখন আপনি তারা কি জবাবদিহিতার আওতায় রয়েছে? তাদের কি নিয়োগের সময় আমরা কখনো খেয়াল করে দেখেছি তারা কোন ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন? তারা কি একটি নিয়োগ কমিশনের যে ধরনের ক্ষমতা প্রাপ্ত, যে ধরনের প্রশিক্ষণ প্রাপ্ত এবং যে ধরনের নিরপেক্ষতা তার থাকা দরকার, সেটি কি রয়েছে? আমরা তো পাবলিক সার্ভিস কমিশনে দেখেছি উনি দলীয় প্রশ্ন করেছেন, উনি দলীয় আবহ তৈরি করেছেন, দলের লোকজনকে প্রাধান্য দিয়েছেন। কাজেই এটি স্বীকার করতে হবে। দেখুন, যারাই যখন সরকারে থাকে এইসব কথা বললে তারা মনে করে যে আমরা মনে হয় ভিন্ন কোনো সরকারের কথা বলছি। আমরা কোনো ভিন্ন সরকারের কথা বলছি না, সরকারের কাছে জবাবদিহিতার কথা বলছি, সরকারের কাছে সুশাসনের কথা বলছি। এখন আপনি দেখুন, পৃথিবীর সব দেশেই দলীয় প্রভাবের লোকজনকে নিয়োগ দেওয়া হয়, কিন্তু সেটি কখনো এত প্রকাশ্য মাত্রায় যায় না যে আপনি ভাবতে শুরু করেন যে আপনি একজন দ্বিতীয় শ্রেণীর নাগরিক অথবা আপনি একজন তৃতীয় শ্রেণীর নাগরিক একই রাষ্ট্রে বসবাস করে। কেননা তাদের আচরণ, তাদের প্রাত্যহিক ব্যবহার অনেকটা এমন হয়ে যায়, মানুষগুলোকে অনেক সময় মনে হয় না আমরা এক কাতারে রয়েছি, মনে হয় আমরা ভিন্ন গোত্র, ভিন্ন ট্রাইব। এই জায়গায় গিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। এখন পাবলিক সার্ভিস কমিশনের যে এতদিনে দেখুন দিনের পর দিন তারা কোচিং সেন্টার নিয়েছেন, ঘর ভাড়া নিয়েছেন, প্রশ্নপত্র ফাঁস করেছেন, কোটি কোটি টাকার বাণিজ্য করেছেন, সবার চোখের সামনে ঘটেছে। কাজে এটি কেন তারা একটা দপ্তরের ভেতরে আগে উপলব্ধি করতে পারেন না? কেন তাদের প্রশ্নপত্র ফাঁস হবে? তার এতটুকু যোগ্যতা যদি না থাকে, তার ওই ক্ষমতায় থাকার যোগ্যতা কি করে থাকলো? মৌলিক প্রশ্ন। আশরাফ, আপনি জানেন যে আজকের সংবাদপত্রগুলোতে আরেকটা শিরোনাম আছে মাননীয় প্রধানমন্ত্রীর চীন সফর। এই ব্যাপারে আপনার?
আমার খুব ভালো লাগছে যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরের পরপরই চীন সফরে গেছেন। আপনি দেখুন, আমরা একটা দারুণ উদাহরণ তৈরি হচ্ছি যে যেখানে হয়তো ভারত এবং চীনকে আমরা ভারসাম্যমূলকভাবে আমরা সম্পর্ক বিন্যাস করতে পারছি, এবং আমাদের দুটি দেশকেই খুব ভালোভাবে দরকার। এক হচ্ছে আমাদের উন্নয়নের অংশীদার হিসাবে দরকার, দুই হচ্ছে আমাদের বাজার হিসাবে দরকার। এখন আমি চাই সরকারের ভেতরে সেই কৌশল নিশ্চিতভাবে তারা চিন্তা করেন, প্রণয়ন করেছেন। যে যেমন ভারতের ক্ষেত্রে আমি আপনার এই অনুষ্ঠানেই হয়তো বলছিলাম যে ভারত বিরোধিতা যেরকম আমাদের দরকার নাই, সেরকম ভারতের তোষণও কিন্তু আমাদের দরকার নেই। এবং রক্তের সম্পর্ক বলে বলে আমরা যদি আমাদের অর্থনৈতিক অগ্রগতিতে ভারতের কাছ থেকে আমরা যে সুবিধা নিতে পারি, সেটি হচ্ছে আমাদের ট্রান্সশিপমেন্ট বলি, আমাদের করিডোর বলি, তাহলে কিন্তু বাংলাদেশ একসময় আমাদেরকে ভিন্নভাবে বিচার করবে যে আমরা ভারতের সাথে এক পাল্লায় দাঁড়িয়েছিলাম কিনা, চোখের দিকে তাকিয়ে কথা বলেছিলাম কিনা, নাকি আমাদের কোনো না কোনো ইলেকশন লেজিটিমেসির অভাব ছিল বলে আমরা ভারতকে মেনে নিয়েছিলাম। দেখুন, ভারতের সাথে আমাদের সীমান্তে যে দুর্ঘটনা ঘটে, জীবনহানি ঘটে, এটি অত্যন্ত মানে শোকের এবং নিন্দনীয়। সরকারকে অনেক সময় আমরা ওইভাবে দেখি না। চীনের ক্ষেত্রে যেটি আমরা বলবো যে আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি যে কয়টা MOU সাইন করা হয়েছে তার অর্থনৈতিক গুরুত্ব বা কৌশলগত গুরুত্ব আসলে কি। আমরা দেখেছি বেশ কিছু পোশাকি MOU সাইন হয়েছে, যেটি হতে পারে। তবে যেটি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে $1 বিলিয়ন, চীনের দিক থেকে $1 বিলিয়ন অবশ্য খুব বড় অঙ্ক না। আপনি যদি পাকিস্তানের প্রতি চীনের মানে কমিটমেন্ট দেখেন, সেটির অঙ্ক অনেক বড়। কাজেই চীনের সাথে হয়তো আমাদের একটি ধারাবাহিক সম্পর্কের এগিয়ে নেওয়ার বিষয় রয়েছে, এবং ভারতের পরপরই চীনের সাথে যোগসূত্র তৈরি করা, আশাবাদী হতে চাওয়া যে চীন আমাদের অংশীদার হবে এবং আমাদের এই যে উন্নয়নমূলক কর্মকাণ্ডগুলোকে এগিয়ে নেবেন। তবে আমাদের বোধহয় এখন সময় হয়েছে অবকাঠামোগুলোকে নতুন করে বিবেচনা করার, যেগুলো ইতিমধ্যে তৈরি হয়েছে। আমি বিশেষ করে কর্ণফুলী টানেলের কথা বলবো, এবং গাজীপুরের ওখানে আমাদের যে ম্যাস র্যাপিড ট্রান্সপোর্ট হচ্ছে সেটির কথা বলবো। অনেক দেশে কিন্তু ভুল উন্নয়ন হয়েছে, ভুল নকশার উন্নয়ন হয়েছে, লোক দেখানো উন্নয়ন হয়েছে এবং অপ্রয়োজনীয় উন্নয়ন হয়েছে। কর্ণফুলী টানেল যেটি আমরা জানি যে এবার অনেক সংবাদও হয়েছে যে তার ভেতর দিয়ে আপনার গাড়ি চলাচল করছে কিনা, এবং সেটিকে আমরা আসলে শুধুমাত্র বলতে চেয়েছিলাম যে একটি নদীর নিচ দিয়ে টানেল করতে পারি আমরা, সেটির উন্নয়ন কিনা। কাজেই আমরা যখন নতুন নতুন উন্নয়নের জন্য বিভিন্ন দেশের সাথে সম্পর্ক করি এবং আপনার প্রত্যাশা করি, যেমন আপনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেটির আপনার এখন পর্যন্ত হ্যান্ডওভার হয়নি, এমনকি একটি রিঅ্যাক্টর হ্যান্ডওভার হয়নি। কাজেই দুটি রিঅ্যাক্টর হ্যান্ডওভার হওয়ার আগে আমরা যখন তাদেরকে বলে দেই যে আরও একটি প্ল্যান্ট আমরা তাদের সাথে করতে চাই, সেটি আমার ধারণা কৌশলগতভাবে খুব ভালো অবস্থায় আমাদের নেয় না। কেননা আমাদের জন্য এই প্রযুক্তিগুলো নতুন এবং এটির সাথে অভিযোজিত হওয়ারও একটি সম্পর্ক রয়েছে। একইভাবে চীনের কিন্তু অনেক ধরনের অবকাঠামোতে তাদের নিজস্ব ইন্টারেস্টেই আপনার অর্থ বিনিয়োগের উদাহরণ রয়েছে। আপনি যদি শ্রীলঙ্কার দিকে তাকান, এবং আমি সম্প্রতি নেপালে গিয়েছিলাম, সেখানে দেখলাম যে চীনের অর্থ সাহায্যে বেশ কিছু উন্নয়ন, বিশেষ করে পোখারা এয়ারপোর্ট করে নেপাল কিন্তু খুব বিপদে রয়েছেন। কারণ ওই এয়ারপোর্টে বাইরের কোনো এয়ারক্রাফট নামে না, এবং কিছু ডোমেস্টিক এয়ারক্রাফট নামে, কেননা ভারতের বোধহয় এক ধরনের পরোক্ষ অবজেকশন রয়েছে চীনের অর্থায়নে এরকম একটি এয়ারপোর্ট করার ক্ষেত্রে। কাজেই নেপাল বিপদে রয়েছে। এদিকে আপনার সুদ গণা শুরু হয়ে গেছে চীনের, সেক্ষেত্রে আপনার রেভিনিউ হচ্ছে না এয়ারপোর্টটিতে। একইভাবে শ্রীলঙ্কাতে যে হাম্বনটোটা সি পোর্টে আমরা কিন্তু ওই অবস্থা দেখছি। দেখুন, বাংলাদেশে শ্রীলঙ্কার উদাহরণ বললেই সাথে সাথে বিষোদ্গার শুরু হয় যে আমরা শ্রীলঙ্কার ভয় দেখানোর চেষ্টা করছি। ব্যাপারটি ভয়ভীতির না, ব্যাপারটি অঙ্কের এবং ব্যাপারটি অভিজ্ঞতা থেকে শেখার, যে ভারত চীন আফ্রিকাতে কিভাবে অর্থ সাহায্য করেছে এবং কোন কোন দেশ বেনিফিটেড হয়েছে, কোন কোন দেশ হয়নি। কোনো দেশের রাজনৈতিক সভরেন্টি চীন হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ রয়েছে। কাজেই আমরা রাজনৈতিক সভরেন্টির জায়গাটি ভারতের হস্তক্ষেপে যাক সেটিও চাই না, চীনের হস্তক্ষেপে যাক সেটিও চাই না, মার্কিন যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে যাক সেটি তো আরও চাই না, কিন্তু বাংলাদেশের জনগণের হস্তক্ষেপে যাক, যেটি এখন নাই, সেটা কি সম্ভব? সেটি আমার ধারণা সম্ভব। দেখুন, একটু সময় হয়তো লাগবে, কিন্তু মানুষের ভেতরে আমার মনে হয় এই আশাবাদ তৈরি হবে এবং সেই প্রত্যাশা তৈরি হয়েছে এবং হবে যে তারা তাদের এই রাষ্ট্রের
সিদ্ধান্ত গ্রহণে তাদের ভূমিকা দেখতে চায়, এবং আপনি সেই সত্য যেদিন উপলব্ধি করবেন সেদিন হয়তো কিছুটা দেরিও হয়ে যেতে পারে, কিন্তু আমার মনে হয় একদিন এটা হবে। কাজেই চীনের অর্থ সাহায্যের ক্ষেত্রে আমি খুব সচেতন থাকতে চাই। আমি দেখতে চাই যে এই অবকাঠামোগুলো আমাদের জন্য জরুরি কিনা এবং তার রেভিনিউ মডেল কি। আপনি জানেন যে তিস্তা প্রকল্পে চীনের কী ছিল, আগ্রহ ছিল, কিন্তু সেটা তো এর মধ্যে কোনো আলাপ আলোচনা হয়েছে বলেও তো মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই জিনিসটা কিন্তু আমরা এই সফরে দেখতে পেলাম না, বরং ভারতের প্রধানমন্ত্রীর সফরের পরে কিন্তু আমরা এই আলোচনা দেখেছি। আমরা শুনেছি যে ভারতও আগ্রহী ওই প্রকল্পের ব্যাপারে। কাজেই সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। আমার ধারণা সরকারের হাতে এখন, মানে আমরা কি কোনো সিদ্ধান্ত নিতে পারলাম না? আমি এখনো সিদ্ধান্ত দেখতে পাইনি, তবে আমার মনে হয় যে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার বিষয় আছে। বিশেষ করে তিস্তার পানি বন্টনের ব্যাপারে কিন্তু আপনার পশ্চিমবঙ্গের সাথে একসাথে মিলে কিন্তু একটি সম্পর্কে যেতে হবে। আপনি দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলতে শুরু করেছেন যে তারা কোনো পানি দিবেন না, এবং ভারতের যে শাসন কাঠামো তাতে আপনি পশ্চিমবঙ্গকে বাদ রেখে এই সিদ্ধান্তে কোনোভাবে যাওয়া সম্ভব হবে না। যতই আমরা চাই আমাদের শিরোনাম হোক যে আমরা একটি সমাধানে পৌঁছে গেছি, কিন্তু সত্যিকার অর্থে সেই সমাধান হবে না। চায়নাকে আমাদের খুব দরকার, এমনকি বাজার হিসাবে আমাদের সেই কৌশলটিও প্রণয়ন করতে হবে। অর্থনৈতিকভাবে দেশটি ভালো করছে, আমাদের রেডিমেড গার্মেন্টস বলি, আমাদের অন্যান্য জিনিস বলি, আমাদের দুটি দেশের সাথেই বাণিজ্যের কিন্তু ঘাটতি রয়েছে। কাজেই আমাদের একটি গোপন কৌশল হতে হবে নিজেদের ভেতরে যে আমরা কি করে বাণিজ্যের ঘাটতি কমাতে পারি। আরেকটি কৌশল হতে হবে কি করে কম অর্থ সাহায্য নিতে পারি এবং কি করে অপ্রয়োজনীয় অবকাঠামো বন্ধ করতে পারি। চায়নাকে আমাদের দরকার, এটা কি আমরা বলতে পারবো? আমি নিশ্চিতভাবেই বলতে চাই। কেননা চান, বলতে পারবেন কিনা বলেন। নিশ্চিতভাবে বলতে চাই, তবে এই সম্পর্কগুলো এবং এগুলো কিন্তু খুব ব্যালেন্সিং অ্যাক্টের ভেতর দিয়ে করতে হবে। আমি জানি না আপনি খেয়াল করেছেন কিনা মতি ভাই, যে আগে চায়নাকে আমরা রাজনৈতিক ক্ষেত্রে কোনো ভূমিকা নিতে দেখতাম না। আমি গত কয়েক বছরে খেয়াল করছি তাদের স্থানীয় রাষ্ট্রদূত এমনকি মন্ত্রীবর্গ যখন সফর করেন, তারা রাজনৈতিক কথা বলছেন, তারা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের কথা বলছেন। অনেক সময় তারা জনগণের সেন্টিমেন্ট না বুঝে সরকারের সাথে সুর মিলিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। বাংলাদেশের মতো গণতন্ত্রপ্রিয় রাজনীতিপ্রিয় দেশে এটি যে খুব বেশি প্রশংসিত হয় তা কিন্তু না। কাজে আমাদের এই জায়গাটাতেও সতর্ক থাকতে হবে যে আপনি উন্নয়ন সহযোগী নির্ধারণের ক্ষেত্রে আমরা যেন অনেক বেশি সিলেক্টিভ হই এবং আমরা যেন জানি যে আমাদের প্রথম প্রায়োরিটি হচ্ছে বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। দর্শক মূল্যে আজ রাতের মতো এখানেই বিদায় চাইছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।